বীরেনবাবু ধীরে ধীরে বাড়ি ঢুকলেন, চোরের মতো টিপে টিপে। রাত 10টা বেজে গেছে। বীরেনবাবুর তাই এই চোরের দশা। একটা চোরের পরগৃহ প্রবেশের বেলায় যে স্বাধীনতা আছে, অতটুকুও তার নিজ গৃহে নেই। এই কথা ভেবে বীরেনের দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বীরেনের বউ সেলাই করছিল, চাইল চোখ তুলে, কিছু বলল না। বীরেন কোটটা খুলে রেখে একটু তৈরি হয়েই বসল সোফাটায়। ঝড় যে আসন্ন, মাথার উপর দিয়ে বইবে এক্ষুনি, আবহাওয়া তত্ত্বে অভ্যস্ত হয়ে সেটা জানার তার বাকি ছিল না। আপিস ফেরতা সোজা বাড়ি আসবো ভেবেছিলুম। জরুরি কোনো কাজে আটকা পড়ে আসতে দেরি হলো বুঝি? আটকা পড়েছিলাম তা সত্যি, তবে বিশেষ যে কোনো কাজে তা না। অনেক দিন পরে হরিপদর সঙ্গে দেখা হলো। হরিপদ আমার স্কুলের বন্ধু, তাই তার সঙ্গে গল্প করতে করতে বুঝেছি, তোমার মুখ দেখলেই তা বোঝা যায়। আজ হরিপদ, কাল নিরাপদ, পরশু তারাপদ, পদে পদেই ওরা রয়েছে। নাও গেল এসে, গিলে কৃতার্থ করো। বীরেন বউয়ের পিছু পিছু খাবার ঘরে যায়। স্ত্রীর কাছে বীর কেউই নয়। বড় বড় বক্তৃতাবাজও ভাতের গ্রাস মুখে তুলে নীরবে অপর পক্ষের বাক্যবাণ হজম করতে বাধ্য হয়। কি দিনই এমনি এক একটা আপদ, হয় স্কুলের, নয় কলেজের, নয়তো আপিসের। তোমার বাড়ি ফেরার পথের সামনে পড়ে হোঁচট খায়। আশ্চর্য! বীরেনও বিস্মিত হয় বউয়ের বলার ধরনী। তিলমাত্র জিনিসকে কি করে যে ও তালমাত্রায় এনে ফেলে, তা সামলাতে বীরেন দিশে পায় না। তার কানে তালা লাগে, ভাবলে অবাক হতে হয়। প্রত্যেক দিন নয়, কোনো কোনো দিন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে কি করব, দেখতে পাইনি ভান করে পাশ কাটিয়ে কি চলে আসব? তুমি তাই বলো। মনে করো আমিও যদি প্রত্যেক দিন এমনি করে বেরিয়ে যেতুম আর ফিরতুম অনেক রাত করে, আমারও কি বন্ধু বান্ধব নেই? তুমি তাহলে আমায় কি বলতে শুনি? কিচ্ছু না, যাও না কেন বেড়াতে? আমি তো তাই বলি, চুপচাপ বাড়িতে এমনি মনমরা হয়ে বসে না থেকে সইটইদের বাড়ি গেলে কি সিনেমা দেখে এলে মন্দ কি? যাবার মতো কোনো চুলো আছে নাকি আমার? থাকলে আর কথা তুমি আমায় বলতে না। ওই তো মেয়েদের ধরনই ওই, একটুতেই কান্না। বীরেন বউয়ের বায়না সইতে পারে, রান্না সইতেও রাজি, কিন্তু কান্না ওর অসহ্য। গর্জনে সে কাহিল নয়, কিন্তু বর্ষণে কাতর। তাছাড়া যাব যে সিনেমায়, তার সময় কই আমার? সেই সকাল থেকেই এতটা রাত অবধি তোমাদের দাস্যবৃত্তি তো করছি। আমি সিনেমায় গেলে গোষ্ঠীর পিণ্ডিকে রাঁধবে শুনি? ছেলে মেয়েদের ইজের ফ্রক এসবই বা সেলাই করবে কে? তারপর ঘরদোর ঝাড়া মোছা। আমি বলি কি, এর কিছু কিছু বাদ দিলে বোধহয় ভালো হয়। বড্ড যেন বেশি বেশি করা হচ্ছে, তাই নয় কি? এই যেমন ধরো ঘরদোর ঝাড়া মোছার কাজ, এটার যেন একটু বাড়াবাড়ি করা হয় আমার ধারণা। এই সেদিন আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম, হয়তো তুমি দেখতে পাওনি। তুমি ঝুলঝাড়া ঝাড়নটা দিয়ে দরজা আর আমার আগাপাস্তরা ছেড়ে দিলে। তাছাড়া সেলাইয়ের কাজ বলছো, তার জন্য বাজারে দর্জি আছে, তাদের অন্ন মারা কেন? আর পিণ্ডি রাঁধার কথা যা বললে, কথাটা নেহাত মিথ্যে বলনি। আমার মনে হয় ঠিকে ঝিকে আরও গোটা কয়েক টাকা বেশি দিলে সে রেঁধে দিয়ে যাবে। এর চেয়ে বেশি খারাপ সে রাঁধতে পারবে বলে আমি আশা করি নে। তা তো বলবেই, তা তো বলবেই তুমি। আমি যা করি সব খারাপ, সমস্ত অকাজ। আমার রান্না মুখে তোলা যায় না। আমি কিছু না করলেই তো তোমার ভালো হয়। ঘরদোর গোল্লায় যাক, কি হবে ঝেড়ে মুছে? বেশ, তবে আমি আর কিচ্ছুটি করব না। কেন যে তুমি আর সবার স্বামীর মতো নও, আমি তাই ভাবি। আর সব স্বামীরা নিজের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে খুশি হয়, বাড়িতে থাকতে ভালোবাসে, নিজের বউ ছেলে মেয়ের সঙ্গে গল্প করতে চায়, মিশতে চায়। তুমি তাদের মতো নও। পাশের বাড়ির নিবারণবাবুকে দেখো তো, কেমন চমৎকার লোক। সন্ধ্যের আগেই বাড়ি ফিরবেন, কেবল আপিসটুকুই যা বাইরে, নইলে বাড়িতেই সারাক্ষণ। আর কিরকম বউয়ের বাধ্য, সর্বদাই কাছে কাছে রয়েছেন। নিবারণবাবুর মতো কেন যে তুমি হতে পারো না,
কোথায় যে তোমার আটকায়? বীরেনের গলায় আটকাচ্ছিল। তাড়াতাড়ি জল খেয়ে বাধাকে তলায় পাঠিয়ে অন্নগ্রাস মুক্ত হয়ে চট করে সে উঠে পড়ল। নিবারণবাবুর প্রসঙ্গ ওঠার প্রায় সময় হয়েছে সে টের পেয়েছিল। সে ঢেউ একবার উঠলে শ্রীমতীকে নিবারণ করা অসম্ভব সে জানত। কথার চেয়ে দৃষ্টান্ত তীক্ষ্ণ। কথার খোঁচা তবু সওয়া যায়, কিন্তু দৃষ্টান্তের খোঁচা অসহ্য। বীরেন হাত মুখ ধুয়ে একটা সিগারেট ধরিয়ে বারান্দার দিকে পালিয়ে গেল। যতক্ষণ না বউ ঠান্ডা হয় সে না হয় এই ঠান্ডাতেই কাটাবে। খোলা বারান্দাটার ওধারেই নিবারণদের বাড়ি, একেবারে কোণ ঘেঁষা, কান ঘেঁষা। বারান্দার গায়ে হেলান দিয়ে যে এক টুকরো আকাশের দেখা মেলে, সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইল বীরেন। তারাদের পানে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগল সে, মেয়েদের মন পাওয়া দায়। তুচ্ছ কারণে এমন অকারণে সে উত্তাল হয়ে ওঠে। সব দোষ ওর নয়, আমারও কিছু কিছু আছে। বাস্তবিক ভেবে দেখলে দিনের পর দিন একঘেয়ে খালি ঘরকন্না চালিয়ে কতটা আর আমোদ পেতে পারে মানুষ। মেয়ে হলেও মানুষ তো। আমাদের তবু একটা পা বাড়ির বাইরে থাকে। এই একঘেয়েমির অরণ্য থেকে তবু বেরোনোর পথ আছে। প্রতিদিনই সিনেমা, রেস্তোরাঁ, প্রিয় সঙ্গ অতটা না হোক, তবু রাস্তায় বেরোলে অনেক নতুন মুখ চোখে পড়ে তো। আচ্ছা, ও তো ইচ্ছে করলে একটু বেরোতে পারে, সেদিকে তো কোনো বাধাই নেই। লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়তে পারে। কত নাচ গানের জলসা হয়, সিনেমায় কত ভালো ছবি আসে, গিয়ে দেখতে পারে তো। তা না, কেবল সেলাই আর সেলাই। কে বলেছে তাকে এত এত সেলাই করতে? আর দিনরাত কেবল ঘর দরে চুল ঝাড়তে শুনি। ও যে ঘরকন্যা নিয়ে জড়িয়ে থাকে, সুখী থাকে, সেটা একপক্ষে ভালোই। কোনো কোনো মেয়ে যেমন প্রজাপতির মতো খালি উড়ছেই, দিনরাতই কেবল ফুর্তি। স্বামীর দিকেও নজর নেই, গেরস্থালির দিকেও না, কেবল তার কষ্টার্জিত টাকা উড়িয়েই খালাস। হ্যাঁ, আমার বউ তেমন নয়। হ্যাঁ, এর জন্য ওকে অবশ্য ধন্য বলতে হয়। এতদূর ভেবে এতক্ষণে বীরেনের বিবেক টনটন করতে থাকে। দূরের তারকালোকের দিকে তাকিয়ে একটু আগেই নিজের গৃহকে সে তাড়নালোক জ্ঞান করেছে, কিন্তু এখন দেখল না, তা নয়, অতটা নয়। দূরবীন না লাগিয়েও অদূরে যাকে দেখা যায় সে নিছক তারকা রাক্ষসী না, বরং ধ্রুব তারার স্বগোত্রীয়েরই তাকে হয়তো বলা চলে। না, এরপর থেকে সে বউয়ের কথা মতো চলবে, আর তার অবাধ্য হবে না। আপিসের ফেরত সোজা বাড়ি এসে তার সান্ধ্য কৃত্য। তারপর আর বাড়ির বার নয়। বউয়ের রূপসুধা, কথামৃত, শ্রীহস্ত লাঞ্ছিত খাদ্যাখাদ্য ইত্যাদির পানাহার শেষে লক্ষ্মী ছেলের মতো শুতে যাওয়া। তারপর ঘুম থেকে উঠেই বাজার সেরে নিয়ে খেয়েই ফের আপিস। এবার থেকে এই হলো তার নিত্যক্রিয়া। বউয়ের খাতিরে বন্ধু বান্ধব সব সে বর্জন করবে। রাস্তায় তাদের কারোর সঙ্গে দেখা হলে প্রথমেই পাওনাদারের মতো না দেখার ভান করবে। তাতেও যদি তারা না মানে ঘাড়ে পড়ে জমাতে আসে, সে চোখ তুলে না চেয়ে বৃড়াবনত মুখে সরে পড়ার চেষ্টা করবে। যদি তবু কেউ তাড়া করে তাকে উপদেশ দেবে, যাও নিজের বউয়ের কাছে যাও, আমাকে বকিও না। সত্যি, বউয়ের চেয়ে আপনার আর কে আছে? কার কে আছে? এইরূপ সমাধানে পৌঁছে অনুতাপ বিদগ্ধ বীরেন বউয়ের কাছে মার্জনা ভিক্ষা করে আরও মার্জিত হবার আশায় যখন বারান্দা ত্যাগ করতে যাচ্ছে, সেই সময়ে অপ্রত্যাশিত রূপে আরেক সমস্যা দেখা দিল, আরেক দাম্পত্য সমস্যা। পাশের নিবারণবাবুর ঘর থেকে শ্রীমতী নিবারণীর কলকণ্ঠ কানে এলো। তিনিও স্বামীকে শায়েস্তা করতে লেগেছেন। বলিহারি যাই তোমায়, কি করে যে দিনের পর দিন এমনি করে বাড়ি কামড়ে পড়ে থাকতে পারো, তাই আমি অবাক হয়ে ভাবি। এমন ঘর কোনো মানুষ আমি জন্মে দেখিনি। কেন, সন্ধ্যের পরে একটু বেড়ালে, হাওয়া খেতে বেরোলে কি হয়? বন্ধু বান্ধব 5 জনের সঙ্গে মিশলে, আড্ডা দিলে, এখানে ওখানে গল্প গুজব করলে খানি, তাও কি তোমার ভালো লাগে না? কেবল আপিস আর ঘর, ঘর আর আপিস। আপিস থেকে ফিরে নির্জীব হয়ে শুয়ে পড়লে, এমন করলে বাতে ধরবে যে,
ক্যা বাত! বারান্দার অন্ধকারের মধ্যে বীরেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বেচারা নিবারণেরও দেখছি সেই একই দশা। হ্যাঁ, তারও স্বস্তি নেই। নিবারণ কি সদুত্তর দেয় জানবার জন্য পরের কথায় আড়ি পাতা অন্যায়, এবং আড়ি পাততে গিয়ে অধঃপতন লাভ আরও অন্যায় তা জেনেও বারান্দা থেকে অনেকখানি সে ঝুঁকল, কিন্তু এত ঝুঁকি নিয়েও কোনো লাভ হলো না। প্রত্যুত্তরে নিবারণ আমতা আমতা করে কি যে বলল কিচ্ছু বোঝা গেল না। সঙ্গে সঙ্গে ওর বইয়ের গর্জন তেড়ে এলো। বইয়ের আঁচল ধরা হওয়া কি ভালো? এরকম ন্যাওটা মানুষ মোটেই আমি ভালোবাসিনি, আমার দু চক্ষের বিষ। সারাটা সন্ধে বাড়িতে বসে থেকে আমার প্রত্যেক কাজে বাগড়া না দিয়ে একটু বেরিয়ে চেড়িয়ে এলে কি হয় না? তাতে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। একটু পুরুষ মানুষের মতো না হয় হলেই। পাশের বাড়ির বীরেনবাবুকে দেখো দেখি, ওরকম কি তুমি হতে পারো না? নাকি ওরকম না হওয়ার জন্য কেউ তোমার মাথার দিব্যি দিয়ে পায়ে ধরে সেধেছে? এই পর্যন্ত শুনেই বীরেনের মাথা ঘুরতে লাগলো। বারান্দা থেকে পা টিপে টিপে ঘরের মধ্যে ফিরল সে, কিন্তু বইয়ের কাছে মার্জনা লাভের সংকল্প নিয়ে নয়। সে সাধু ইচ্ছা তার উড়ে গেছে তখন। কি লাভ? মেয়েদের রহস্য তার সামান্য বুদ্ধির বাইরে। তবে এটুকু সে বুঝেছে যে মেয়েদের কাছে মার্জনা নেই, কখনোই না, কোনো ক্ষেত্রেই নয়। আছে সম্মার্জনা সর্বদা এবং সর্বত্র, এবং এই বোঝাই তার যথেষ্ট। সেই বোঝা আরও বাড়িয়ে আর কি লাভ হবে তার?